আর মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে কিন্তু দুটো মেন স্টেশন রয়েছে, একটা হচ্ছে ভোপাল জংশন আর একটা হচ্ছে রানী কমলাপতি। রানী কমলাপতি স্টেশনের আগে নাম ছিল হচ্ছে হাবিবগঞ্জ। পরবর্তী সময়ে 2021 সালের নভেম্বর মাসে এই স্টেশনটার নাম পরিবর্তন করা হয় এবং এই স্টেশনটাকে আপগ্রেড করা হয়। হাবিবগঞ্জ থেকে করা হয় হচ্ছে রানী কমলাপতি। 23শে জুন হাওড়া স্টেশন থেকে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরে রওনা দিয়ে পৌঁছে গেছিলাম 24শে জুন জবলপুর। 24 তারিখ এবং 25 তারিখ আমি জবলপুরে ছিলাম, যে নিয়ে ব্লগ আপনারা আগে দেখে নিয়েছেন। 26 তারিখ সকালে জবলপুর স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমি পৌঁছে গিয়েছিলাম ভোপালের রানী কমলাপতি স্টেশনে এবং সেখান থেকে পরবর্তী ট্রেন রানী কমলাপতি থেকে সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ধরে আমি এসেছিলাম কলকাতা বা সাঁতরাগাছিতে। এটা নিয়েই আজকের গল্প। বন্দে ভারত এক্সপ্রেসের পার্টটাকে আমি ভিডিওর মধ্যে অ্যাড করছি না, কারণ তাতে ভিডিওটা দীর্ঘায়িত হবে। শুধুমাত্র রানী কমলাপতি স্টেশন থেকে সাঁতরাগাছি পর্যন্ত জার্নির প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই পর্বে। ভারতের প্রথম প্রাইভেট স্টেশন, পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বানসাল গ্রুপ দুজনের যৌথ উদ্যোগে এই স্টেশনটা আর কি তৈরি হয়েছিল। স্টেশন বলতে আমরা যেরকম বুঝি এই স্টেশনটা কিন্তু তার থেকে আলাদা। মানে এই স্টেশনটাকে এইভাবে ডিজাইন করা হয়েছে, এয়ারপোর্টে যখন আমরা টার্মিনালে পৌঁছাই ফ্লাইট ধরার জন্য, সেখানে যে সমস্ত বোর্ডিং গেট আছে, তো বোর্ডিং গেটের আশেপাশে যেরকম দৃশ্য দেখা যায় এই স্টেশনটাকে ঠিক সেরকম রূপ দেওয়া হয়েছে। এখানে মাসাজ চেয়ার রয়েছে, বাচ্চাদের খেলার জন্য গাড়িও রয়েছে। হাওড়া জংশনের মতো এই স্টেশনের ওপরেও একটা এরকম বড় ফ্যান রয়েছে। এই স্টেশনে কোথায় কী কী ফেসিলিটি রয়েছে তার একটা এখানে লিস্ট করা রয়েছে। এই স্টেশনে কিন্তু মেল এবং ফিমেল সেপারেট ডরমেটারি রয়েছে। আমি নিচে কথা বলছিলাম, নাম্বারও নিলাম। এটা অনলাইনে বুক এবং অফলাইনে বুক হয়। যাদের কাছে লাগেজ থাকবে, লাগেজ নিয়ে কিন্তু খুব সহজেই নামা ওঠা করা যাবে। এই স্টেশনে ইলেকট্রিক্যাল যে পাওয়ার তার উৎস কিন্তু হচ্ছে সোলার প্যানেল। রানী কমলাপতি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 22-169 রানী কমলাপতি থেকে সাঁতরাগাছি সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস। রানী কমলাপতি বা ভোপাল থেকে সাঁতরাগাছি পর্যন্ত এই জার্নিতে আমরা কভার করব 1434 কিলোমিটার ডিস্টেন্স। সময় লাগবে 25 ঘন্টা 15 মিনিট। আর এই 1434 কিলোমিটারের যাত্রাপথে আমাদের এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 56 কিলোমিটার পার আওয়ার। এই যাত্রাপথে আমাদের মোট হল্ট রয়েছে 13টা এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 213টা। আজকে অর্থাৎ বুধবার বেলা 2:25 এই কমলাপতি স্টেশন ছেড়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বেলা 3:40 সাঁতরাগাছি জংশন পৌঁছে এই ট্রেন তার যাত্রা সমাপ্ত করবে। এই ট্রেনে এসি 3 টায়ার রয়েছে 14টা, B1 থেকে B14 এবং স্লিপার রয়েছে হচ্ছে 6টা। এই এমন একটা হামসফর এক্সপ্রেস যেটা এসি 3 টায়ার এবং স্লিপার এই দুটোর কম্বিনেশনেই তৈরি হয়েছে। সেই সঙ্গে থাকবে একটা SLR অর্থাৎ সিটিং লাগেজ রেক এবং একটা EOG অর্থাৎ এন্ড অফ জেনারেশন। আর এই জার্নিতে আমাদের লোকোমোটিভ হচ্ছে WAP7। 10ই অক্টোবর 2018 এই ট্রেনের আনুষ্ঠানিক চলাচল শুরু হয়। এই জার্নিতে আমার কোচ নম্বর B14 আর সিট নাম্বার হচ্ছে 9 হচ্ছে লোয়ার বার্থ। এসি 3 টায়ারে যেরকম হয় আর কি, 3 জন 6জন থেকে 2জন 8 জন, একটু চাপাচাপিটা বেশি হয়। তবে ট্রেনটা যেহেতু সাপ্তাহিক ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লিলেন দিয়েছে, ইউজ অ্যান্ড থ্রো টাওয়েল রয়েছে আর এরকম দুটো চাদর রয়েছে। ফোন চার্জ দেওয়ার জায়গা ওখানে রয়েছে। বালিশের অবস্থা দেখে বালিশ আর মাথা দিতে ইচ্ছা করে না। সময় দুপুর 2:28 রানী কমলাপতি থেকে সাঁতরাগাছি জংশন হতে রওনা দিল ট্রেন নাম্বার 22-169 হামসফর এক্সপ্রেস। রানী কমলাপতি ছেড়ে যাওয়ার পরবর্তী এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে বিদিশা। রানী কমলাপতি আর বিদিশার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 59 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 80 কিলোমিটার পার আওয়ার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 8টি। রানী কমলাপতি থেকে 6 কিলোমিটার দূরেই হচ্ছে ভোপাল জংশন। এই আমাদের ট্রেন পার করছে ভোপাল জংশন। আরও আছে
সময়বেলা 3:27 রানী কমলাপতি থেকে ছেড়ে 59 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন মধ্যপ্রদেশের বিদিশাতে। বিদিশাতে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর ট্রেন আমাদের একদম টাইমে রয়েছে। বেলা 3:30 আমাদের ট্রেন ছেড়ে দিল বিদিশা স্টেশন। এই ট্রেনের পরবর্তী স্টেশন বিনা জংশন। বিদিশা আর বিনা জংশনের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 85 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 64 কিলোমিটার পার আওয়ার। সময় বিকাল 4:42। রানী কমলাপতি থেকে ছেড়ে 145 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন বিনা জংশন। বিনা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর মধ্যপ্রদেশের এই বিনা জংশন পরে হচ্ছে সাগর ডিস্ট্রিক্টে। ওই যে ট্রেনের ঝাঁকুনি, কন্টিনিউ ট্রেন চলছে, দরজার ধারে দাঁড়িয়ে আছি, উঠা বসা, পেটটা কেমন খিদেতে মোচড় দিয়ে উঠছে। ওই সামনে একটা দোকান রয়েছে, ওখানে আবার গুচ্ছের ভিড়। আরে চা পাবো নাকি ভাই, 1 কাপ? স্টেশনের শেষ প্রান্তে একটা দোকান খোলা, সেখানে গিয়ে 1 কাপ চা নিলাম। ভাবলাম বিকেলটা ভালো কাটবে। চা তো নয়, যেন সেই ওই কাপড় কাচা জল। মানুষ কি করে যে এত বাজে চাও বানাতে পারে আমি জানি না। না চিনি ঠিক আছে, না দুধের ঠিক আছে, না চায়ের মাপ আছে। সব চা সবসময় পেটে যায় না, কিছু চা বেসিনেও যায়। সময় বিকাল 4:48। আমাদের ট্রেন ছেড়ে দিল বিনা জংশন। পরবর্তী স্টেশন সাগর। বিনা জংশন আর সাগরের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 75 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 56 কিলোমিটার পার আওয়ার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 8টা। বিকাল 6:09। কমলাপতি থেকে 219 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের তৃতীয় স্টেশন সাগরে। সাগরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 6 মিনিট দেরিতে রান করছে। সাগর স্টেশনে অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, 1টা চাউমিন আর 4টে ডিম। 4টে ডিম কালকে সকালের জন্য, আর চাউমিনটা এখন খাওয়ার জন্য। এখানে লেখা আছে ট্রেন নাম্বার, আর হচ্ছে কামরা নাম্বার, আর হচ্ছে সিট নাম্বার এবং পেড। এছাড়াও প্ল্যাটফর্মে টুকটাক দোকানপাট রয়েছে, সেখান থেকে ওই সামোসা, বড়া এইসব খাবার দাবার বিক্রি হচ্ছে। সময় বিকাল 6:15। আমাদের ট্রেন ছেড়ে দিল সাগর স্টেশন। পরবর্তী স্টেশন দামোহ। সাগর আর দামোহর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 78 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 77 কিলোমিটার পার আওয়ার, আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে হচ্ছে 7টা। ডিমগুলো খোসা মোসা ছাড়িয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে। এই তো কাল সকাল অবধি থাকবে না, আমাকে এখনই খেতে হবে। বাহ, এইটা দিচ্ছে হচ্ছে এগ হাক্কা নুডলস। টেস্ট মোটামুটি খুব ভালো, যে টেস্ট বিশাল কিছু তা নয়। আবার চাউমিনে দিয়েছে আদা, এই হচ্ছে আদা। চাউমিনে ভাই কি আদা দেয়? আদা দেওয়ার চা হয়, এবার চাউমিনে আদা দিয়েছে। এই শালা বেশি পয়সার জ্বালা, খাবার খাও প্রচুর ঠেলা। সময় সন্ধ্যে 7:44। এডিটিংয়ের কাজ করছিলাম বসে বসে, আর বাইরে যাইনি। এমনিতে বাইরে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছিল। তো একটা জিনিস মনে হলো আপনাদের জানানোর দরকার, তো জানাচ্ছি। সেটা হচ্ছে যে ট্রেনে কিন্তু খাবার অর্ডার নিতে এসেছিলো, যেহেতু তারা বাইরে থেকে খাবার তোলে। তো এখানে সবজি ভাত হচ্ছে, সবজি ভাতের কথা বলছি, 130 টাকা। রুটি আছে, ভাত আছে, ডাল আছে, সবজি আছে, শসা আছে। এনারাও বাঙালি, ফিডব্যাক নিলাম, খাবারের টেস্ট ভালো না। অনলাইনে খাবার অর্ডার দিয়েও যে আপনি খাবারের টেস্ট খুব ভালো পাবেন তা কিছু নয়। রাত 8:50। রানী কমলাপতি থেকে 405 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 5ম স্টেশন কাটনি মুরওয়ারা। কাটনি মুরওয়ারাতে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট, আর কাটনি মুরওয়ারা আমাদের এই যাত্রাপথের রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন। অর্থাৎ এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। প্ল্যাটফর্ম চত্বরে টুকটাক খাবার দাবার বিক্রি হচ্ছে, অর্থাৎ যেসব যাত্রীরা রাত্রের খাবার ট্রেন থেকে পাননি বা ট্রেনে অর্ডার দেননি, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে খাবার কেনার জন্য অনেকটা সময় পেয়ে যাবেন। আর এই যে প্ল্যাটফর্মে কামরার সামনে একটা দোকান রয়েছে, এখানে সেই লেভেলে ভিড়। तुम्हें स्कूल जाना पसंद है? नहीं।
पढ़ना पसंद है? नहीं। मुझे भी नहीं पसंद है। तो मेरे साथ चलो, पूरा दिन घूमेंगे, ट्रेन में चढ़ेंगे, फ्लाइट में चढ़ेंगे, डिज्नीलैंड जाएंगे। मैं भी स्कूल नहीं गया करूँगा। ভোর রাত 3:46 রানী কমলাপতি থেকে 726 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গিয়েছে বিলাসপুর জংশনে। বিলাসপুর জংশনে আমাদের ট্রেন 8 ঘন্টার বেশি সময় অ্যাডভান্স। 2 টায়ার কামরাতে যাও বা নিরাপত্তা থাকে, এসি 3 টায়ারে তো আর স্লিপারে কোনো নিরাপত্তা সেগুলো থাকেই না। অন্য হয় কামরায় উঠলো, এলো, দেখছে কেউ ঘুমোচ্ছে, ব্যাগটা নিয়ে সরানো বেরিয়ে একদিকে নেমে গেল, খুব সমস্যা। চোর কি করেছে, এই কামরার ওই দিকের যে দরজা সেখান দিয়ে উঠেছে, ওঠার পরে ভেতরে গিয়েছে, ব্যাগ নিয়েছে, আবার এই দিক দিয়েই পালিয়েছে। এবার এইদিকে মালগাড়ি ছিল, এবার এখান থেকে ব্যাগ নিয়ে মালগাড়ি পার করে প্ল্যাটফর্ম পার করে কোথায় যাবে কে তার খোঁজ করতে পারবে। আমাদের এখানে না মানে পুরো সিস্টেমটা একটা করাপশনে চলে। ওই মেয়েটার ল্যাপটপ চুরি হয়েছে, মেয়েটা রিপোর্ট লেখানোর চেষ্টা করছিল আরপিএফে, রিপোর্ট লিখছিল না, যাহা ট্রেন ছেড়ে দিয়েছে এরা চেন টেনে দিয়েছে, বাস ট্রেন দাঁড়িয়ে গেছে। এবার আবার গেছে রিপোর্ট লেখাতে। যতক্ষণ না কেস সমাধান হবে এই ট্রেনে যাদের ব্যাগ চুরি হয়েছে তারা ট্রেন ছাড়তে দেবে না, বারবার চেন টেনে ট্রেন দাঁড় করাচ্ছে। उनको बुला दीजिए, हो जाएंगे मैडम, हम चले जाएंगे। उसके बाद मैं एफआईआर करता हूँ, करता हूँ मैं। नहीं, आप बोल रहे हैं ना, मैं करता हूँ। गाड़ी रोकने का नहीं है भैया, गाड़ी रोकने आप लोग इस तरह से बोलते हैं ना, एफआईआर करिए हमारे ऊपर, हम करते हैं एफआईआर, कराओ एफआईआर कीजिए। এরকম সমস্যা কখনো দেখিনি। গাড়ির 3rd টাইম চেন টেনে দিয়েছে, 3rd টাইম। পেছনের ট্রেন প্ল্যাটফর্মে আসতে পারছে না, আগের ট্রেন মানে আমাদের ট্রেন যেতে পারছে না, সব রেলের লোক এখানে চলে এসেছে, বলছে গাড়িটা তো ছাড়তে দিন, যতক্ষণ না সলিউশন হবে আমরা ট্রেন ছাড়তে দেবো না। এবার এই ট্রেন না গেলে পেছনের ট্রেন দাঁড়িয়ে আছে, ও প্ল্যাটফর্মে আসতে পারছে না। এখন মেয়েটার ল্যাপটপ চুরি হয়ে গেছে, ব্যাগটা চুরি হয়ে গেছে, মানুষের ব্যাগে তো অনেক দরকারি জিনিসপত্র থাকে। তো মেয়েটা পিএইচডি বা কিছু রিসার্চ বা কিছু করছিল এরকম কিছু, তো ওর ব্যাগে সব রিসার্চের ডকুমেন্ট ছিল, ল্যাপটপ ছিল, এগুলো ছিল। ব্যাগটা নিয়ে যখন চোর চলে গেছে, দেখছে চোরটাকে তাড়া করেছে, তাড়া করে ধরতে পারেনি, ওই দিক দিয়ে এই গেট দিয়ে বেরিয়েছে, গিয়ে রিপোর্ট লেখাতে গেছে, প্রথমে রিপোর্ট লেখেনি, এই জন্যই ক্যাচালটা হয়েছে বেশি। ওই জন্য বলবো যে নিরাপত্তা সবার আগে নিজের। কারণ আপনি রিপোর্ট লেখালেন, এরা রিপোর্ট লিখলো, ও চোরকে আদৌ পেলো কিনা, আপনি জিনিসপত্র পেলেন কিনা, ক্ষতি আলটিমেট যার গেল তারই যায়, এর কোনো সলিউশন নেই। আগের মতো হয়তো চুরি হয় না, চুরি অনেকটাই কমেছে, কিন্তু চুরি হয়তো আমরা তো 100% সিকিওর নই ট্রেন জার্নিতে। ওই জন্য নিজের ব্যাগ সব সময় যে জার্নি করছেন ভাই চেন দিয়ে লক করে রাখুন। আর আপনার দামি জিনিসপত্র যা কিছু আছে, যে মহিলারা সাইড ব্যাগ ইউজ করছেন সবসময় কোলের কাছে নিয়ে রাখুন। ভোর 4:40, এবার একটু ঘুমোই, আমার চোখ মুখের অবস্থা খারাপ। ট্রেন নম্বর 12-834 হাওড়া আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, ওটাও এসে পৌঁছে গিয়েছে ঝাড়সুগুড়াতে। সময় সকাল 7:42। রানী কমলাপতি থেকে 927 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 9তম স্টেশন ওড়িশার ঝাড়সুগুড়া ডিস্ট্রিক্টে ঝাড়সুগুড়াতে। ঝাড়সুগুড়াতে আমাদের এই ট্রেন হল্ট হচ্ছে 2 মিনিট, আর ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট দেরিতে চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল ঝাড়সুগুড়া জংশন, পরবর্তী স্টেশন রৌরকিলা জংশন। ঝাড়সুগুড়া জংশন আর রৌরকিলা জংশনের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 101 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 85 কিলোমিটার/আওয়ার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 15টা। চলে আসছে ট্রেন নাম্বার 18005 হাওড়া থেকে জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস। ট্রেন যেহেতু উড়িষ্যার পথ ধরে চলছে, সেহেতু ট্রেনে কিন্তু টুকটাক খাবার দাবার উঠছে, জলের বোতল এখনও ওঠেনি। তবে চা, ঝাল, সকালবেলা মাথা ব্যথা করছে, একটু চায়ের দরকার। তো ট্রেন থেকে চা নিলাম। আমি জানি যে এই চা খেতে পারবো না, ওই মিষ্টি বিস্বাদ চা, তোর সাথে না বুদ্ধি করে ইনস্ট্যান্ট চাটা মেশালাম। এই চায়ের সাথে মানে বিস্বাদ চায়ের সঙ্গে ইনস্ট্যান্ট চা মেশানোর পর চাটা যেন তার সম্মান ফিরে পেলো, হারানো সম্মান।
সময় সকাল 9:29। রানী কমলাপতি থেকে 1029 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো তার যাত্রাপথে 10তম স্টেশন ওড়িশার সুন্দরগড় জেলার রৌরকেলা জংশনে। রৌরকেলা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 8 মিনিট। আর আমাদের এই যাত্রাপথে রৌরকেলা জংশন রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 38 মিনিট দেরিতে চলছে। এই স্টেশনে পৌঁছানোর পর যারা স্টাফ রয়েছেন তারা কিন্তু এই যে বাইরের যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলো কিন্তু সব আর কি ক্লিন করে দিচ্ছেন এবং খুব সম্ভবত এখানে ট্রেনের জলও ভরা হতে পারে। আর এই মুহূর্তে রৌরকেলার তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টি হতে পারে, বৃষ্টির পূর্বাভাস আছে। সব মিলিয়ে ওভারঅল জার্নি এখন অবধি ঠিকঠাকই আছে, শুধু খাবার দাবার নেই। ট্রেনের টয়লেটও ক্লিন টিন আছে, এমনি যে স্টাফরা আছে তারা এসে কামরার যে ফ্লোর সেগুলো আর কি পরিষ্কার করে দিয়েছে, যে ওয়েস্টগুলো ছিল সেগুলো ক্লিন করে দিয়েছে। এখন অবধি ওভারঅল জার্নির অভিজ্ঞতা আমার ভালোই এই হামসাফার এক্সপ্রেসে। আর এখান থেকে নিলাম হচ্ছে 1 প্যাকেট বিস্কুট, ছোটো একটা বিস্কুটের প্যাকেট, 1 বোতল জল আর হচ্ছে 1 কাপ চা। বললাম এই চাটা মনে হয় বাজে হবে, খেয়ে আমাকে এটা ফেলে দিতে হবে। আরে না রে ভাই, চায়ের টেস্ট দুর্দান্ত। ওই পুরী সি বিচের পাশে বিভিন্ন দোকানে যেরকম চা বিক্রি করে না, ঘন দুধের চা, এই চাও ঠিক সেরকম দারুণ টেস্ট। আমি বললাম কাকাকে গিয়ে, যাক প্ল্যাটফর্মে 4 নম্বর প্ল্যাটফর্মের চায়ের মানটা আপনি রাখলেন। এতক্ষণ ধরে 5-6 কাপ চা ফেলে দিয়েছি, বাট এই চাটাকে সত্যি মনটা ভালো হয়ে গেল। এরপর থেকে আশা করি খড়গপুর পর্যন্ত আমাদের ট্রেনে খাওয়া দাওয়া নিয়ে খুব একটা প্রবলেম হবে না। টুকটাক পেট ভরানোর জন্য খাবার দাবার পেয়েই যাব। আমাদের ট্রেন ছেড়ে দিল রৌরকেলা জংশন, পরবর্তী স্টেশন হচ্ছে চক্রধরপুর। রৌরকেলা আর চক্রধরপুরের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 101 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। এই যাত্রাপথে রয়েছে 15টা ইন্টারমিডিয়েট স্টেশন এবং আমাদের ট্রেন মেনটেন করবে 68 কিলোমিটার পার আওয়ারের অ্যাভারেজ স্পিড। কত নিচে এই পুরি? কেমন টেস্ট? ভালো, খারাপ ঠিক আছে না? এই ঘুগনি দেখে আমার লালগোলা প্যাসেঞ্জারের ঘুগনির কথা মনে পড়ে গেল। আমি এখন এসি 3 থেকে চলে এসেছি স্লিপার কামরায়। যেমনটা ভেবেছিলাম যে এই ট্রেনের স্লিপার হয়তো প্রচুর ভিড় হবে, প্রচুর বাইরের লোক উঠবে, তা কিন্তু নয়। এই ট্রেনের স্লিপার কিন্তু মোটামুটি ফাঁকাই আছে। কাল দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত অনেকক্ষণ ট্রেন জার্নি করে নিয়েছি। তারপরে একবার বাথরুমে এসেছি, বাথরুমের অবস্থা কীরকম দেখতে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ক্লিনিং স্টাফরা ক্লিনিং করে দিয়েছে, আগেও বলেছি আমি। জল টলও আছে। একবার জলের স্পিডটা আপনাদেরকে দেখিয়ে দিই। ট্রেনের স্পিড বেশি না জলের স্পিড বেশি? ভালো স্পিড আছে। সময় সকাল 11:09। রানী কমলাপতি থেকে 1130 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের চক্রধরপুরে। চক্রধরপুরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 7 মিনিট। আর এইটা আমাদের যাত্রাপথের 11তম স্টেশন। আর সেই সাথে বলবো নির্ধারিত সময় থেকে কিন্তু আমাদের ট্রেন প্রায় 40 মিনিট দেরিতে চলছে। এরপর টাটানগর, তারপরে খড়গপুর, তারপরে সাঁতরাগাছি। এখন দেখা যাক আমাদের ট্রেন এই 40 মিনিট লেট কতটা মেকআপ করতে পারে, না আরও বেশি বেশি লেট করে ফেলতে পারে। সময় সকাল 11:14। আমাদের ট্রেন ছেড়ে দিল চক্রধরপুর। পরবর্তী স্টেশন টাটানগর জংশন। চক্রধরপুর আর টাটানগরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 62 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স এবং এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 75 কিলোমিটার পার আওয়ার। ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 8টা। ট্রেন চক্রধরপুর ছাড়লো আর বৃষ্টিও আমাদেরকে ধরলো। ট্রেন জার্নিতে বৃষ্টি হয়, আলাদাই ব্যাপার। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়েছে আর ফুল স্পিড নিয়ে ছুটে আসছে 22/861 ইস্পাত এক্সপ্রেস উইথ ওয়াপ 7।
যেহেতু আমাদের এই ট্রেন সাঁতরাগাছি পৌঁছাতে বিকেল 4টে হয়ে যাবে, তো স্বভাবতই দুপুরে খিদে পাবে। এখানে কিন্তু আইআরসিটিসির একজন স্টাফ এসছেন, এরা কিন্তু ট্রেনে খাবার প্রোভাইড করবে, ওরা অর্ডার নিতে এসছে। ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই, আগেই বলেছি, বাইরে থেকে খাবার তুলবে। তো এখানে ভেজ থালি এবং আন্ডা থালি দুটোই বলছে হচ্ছে 130 টাকা, আর চিকেন থালি বলছে হচ্ছে 160 টাকা। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গেছে জামশেদপুর, আর জামশেদপুর ঢোকার আগে একটা নদী রয়েছে, এর নাম হচ্ছে খড়কাই নদী। সময় বেলা 12:49। রানী কমলাপতি থেকে 1193 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 12তম স্টেশন ঝাড়খণ্ডের টাটানগর জংশনে। টাটানগর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে ট্রেন লেট করতে করতে এখন 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেছে। কারণ এই রুটে প্রচুর মালগাড়ি, এই পাশে মালগাড়ি, ওই পাশে মালগাড়ি, আগে মালগাড়ি, পরে মালগাড়ি, প্রচুর মালগাড়ি। আর এই মুহূর্তে টাটানগরের তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই মুহূর্তে টাটানগরের টেম্পারেচার হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। 2021 সালে হাবিবগঞ্জ স্টেশনের নাম পাল্টলে রানী কমলাপতি হয়ে গেলেও অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখনও স্টেশনের নাম বদলায়নি। অ্যানাউন্সমেন্ট হচ্ছে ট্রেন নাম্বার 22-169 হাবিবগঞ্জ থেকে সাঁতরাগাছি হামসাফার এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে এসছে। সময় বেলা 12:56 আমাদের ট্রেন ছেড়ে দিল টাটানগর জংশন। পরবর্তী স্টেশন খড়গপুর জংশন। টাটানগর আর খড়গপুরের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 133 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, আর এই যাত্রাপথে রয়েছে 20টা ইন্টারমিডিয়েট স্টেশন, এবং আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 64 কিলোমিটার পার আওয়ার। দেখুন লোকজনের জল খেয়ে এই বোতলটা প্ল্যাটফর্মে ফেলে দিল। আমাদের সবার হাতেই আজকাল স্মার্টফোন এসে গেছে, কিন্তু আমাদের চিন্তাভাবনা সেই আদিম যুগের মতোই রয়ে গেছে। স্মার্টফোন, ফেসবুক চালিয়েও মানুষ ভেতর থেকে স্মার্ট হতে পারেনি। সময় বেলা 1:42। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের রাখা মাইন্স বলে একটা স্টেশনে। বাইরে বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে লেটও বাড়ছে। আগে নিশ্চয়ই হেভি ট্রাফিক রয়েছে, মানে গুডস ট্রেন রয়েছে, ওই জন্য এই অবস্থা। যে ট্রেনটা ছিল কখনো 20 মিনিট লেট, কখনো 40 মিনিটের, সেটা এখনো প্রায় 1 ঘন্টা 40 মিনিটের লেটে পৌঁছে গিয়েছে। ট্রেন লেট করলেও আমি একটা কথা বলবো, এই যে বৃষ্টি শুরু হয়েছে, সেই সঙ্গে এই যে ঝাড়খণ্ডের দুদিকের পাহাড়, সবুজে সবুজ প্রকৃতি, হাওয়া দিচ্ছে, ছিটে বৃষ্টির ছিটে গায়ে এসে লাগছে, এখানে জার্নিটা কত ভালো লাগছে। মানে লেটটার জন্য মনটা একটু খারাপ হচ্ছে, একটু মনটা ডিস্টার্ব হচ্ছে, বাট যখন বাইরে এসে দাঁড়াচ্ছি এই প্রকৃতির বুকে, তখন একটু ভালো লাগছে। বাঙালির বেড়ানোর অন্যতম জায়গা ঘাটশিলা। হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেস, এই ট্রেনটা নির্ধারিত সময় থেকে প্রায় 5 ঘন্টা 47 মিনিট দেরিতে হাওড়া থেকে রান করেছে। নাহলে এর সাথে আমাদের অনেক আগেই দেখা হয়ে যেত আজকে। বৃষ্টিকে সাথে নিয়েই আমরা পার করছি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম স্টেশন, মানে ঝাড়খণ্ড থেকে এবার ঝাড়গ্রামে। আর সময় এখন দুপুর 2:50। আর ঝাড়গ্রাম পার করার পরেই আমাদের সঙ্গে দেখা হবে ট্রেন নম্বর 22-823 ভুবনেশ্বর থেকে নতুন দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেস ভায়া টাটানগর। ও চলে আসছে একদম ঝড়ের গতিতে, তাও ওই ট্রেনও লেট আছে প্রায় 20-22 মিনিট। আর এই ট্রেন জার্নির মাঝে কেটে নিলাম
সন্ধ্যে 7:50 কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর এক্সপ্রেস, যেটা পৌঁছাবে হচ্ছে খাগড়াঘাট রাত 11:25। এখন আছে এটা ওয়েটিং লিস্ট 1 কারেন্ট স্ট্যাটাস, বাট 100% কনফার্ম হবে। মানে এই ট্রেনটা আমি যতবার টিকিট কেটেছি, সেটা স্লিপার হোক, সেটা AC 2 টায়ার হোক কিংবা 3rd AC হোক, টিকিট কনফার্ম হবে। রাঁচি হাওড়া ইন্টারসিটি। কলাইকুণ্ডা। সময় বিকাল 3:23। রানী কমলাপতি থেকে 1326 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে 13তম স্টেশন খড়গপুর জংশনে। খড়গপুর জংশনে আমাদের এই ট্রেন হল্ট হচ্ছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 45 মিনিট পর দেরিতে চলছে। আর খড়গপুর ছাড়ার পরবর্তী কিন্তু আমাদের ট্রেনের লাস্ট স্টেশন হচ্ছে সাঁতরাগাছি জংশন। সময় বেলা 3:30 আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন, পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন। খড়গপুর আর সাঁতরাগাছির মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 110 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স। আর এই যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে হচ্ছে 30টা, এবং আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 56 কিলোমিটার পার আওয়ার। তবে এখন অবধি ভিডিও শেষ হয়নি, কারণ এই জার্নির মাঝে আমাদের সাথে কিন্তু শতাব্দী, বন্দে ভারত এই ট্রেনগুলোর সঙ্গে দেখা হবে। এই সিগন্যাল না পাওয়ার জন্যই জীবনে প্রথমবারের জন্য হয়তো এই শ্যামচক স্টেশনে পা রাখার সুযোগ হলো। ওদিক থেকে হেডলাইট জ্বালিয়ে চলে আসছে ট্রেন নাম্বার 20-897, হাওড়া থেকে রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, প্লাস আমাদের ট্রেনেরও সিগন্যাল হয়ে গিয়েছে। ট্রেনে উঠে এসছে ভেজিটেবল চপ, ওদিকে আবার আছে বন্দে ভারত। কোনটা ছেড়ে কোনটাকে ধরে বললাম, চপ দাদাকে বললাম আপনি একটু দাঁড়ান, আমি ট্রেনটা জাস্ট কভার করে আসছি, পালিয়ে যান না। আরে বন্দে ভারত, আমার চপ চলে যাবে। ও মনে হয় সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল, ওই জন্য এত স্লো আসছে। হাওড়া রাঁচি বন্দে ভারত। তিন পিস চপের দাম 30 টাকা। এমন অবস্থা, পকেটে 500 টাকার নোট, আর যে চপ বিক্রি করছে তার কাছে আবার ফোনপে কিছু নেই। লাস্টে দেখলাম না, কুড়িয়ে কাছে একটা 20 টাকার কয়েন, একটা 10 টাকার নোট আছে, ওই দিয়ে আর কি চপ নিয়ে নিলাম। চপ হচ্ছে ইমোশন। চপ খাওয়া শেষ, চলে এসছে ট্রেনের টিকিট কনফার্মের SMS। এটা হচ্ছে হাওড়া যশবন্তপুর স্পেশাল, হাওড়া থেকে যশবন্তপুর স্পেশাল ট্রেন। এও আজকে লেটে যাচ্ছে। রাধামোহনপুর ট্রাফিকের জন্য এই রাধামোহনপুরের পরে দাঁড়িয়ে আছে 122-77 হাওড়া-পুরী শতাব্দী। মুখ চোখ ধোয়া তো কমপ্লিট, এবার একটু সানস্ক্রিন মেখে সূর্যের আলোর মতো চকচকে হয়ে যায়, কারণ কলকাতা স্টেশনে আমার একটা বান্ধবী আমার সঙ্গে দেখা করতে আসবে। পেটটাকে কোনো রকমে করে টেনে না হয় একটু নিজেকে রোগা দেখানোর, স্লিম দেখানোর চেষ্টা করবো, ভালো ফিগার দেখানোর চেষ্টা করবো। বাট এই কালো বদন আমি কীভাবে ঢাকবো? হ্যালোজিন তো মুখের মধ্যে কেউ মারবে না। বয়স 17 হোক, 27 হোক, কিংবা 37 কিংবা 47 কিংবা 57 কিংবা 67, পুরুষ সবসময় সৌন্দর্যের প্রতি ইমপ্রেস জমাতেই ব্যস্ত থাকে, জন্মের পর থেকে চিতায় যাওয়ার আগের দিন পর্যন্ত। সময় বিকাল 4:31। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে পাঁশকুড়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ভেবেছিলাম খড়গপুরের পর থেকে ট্রেন টেনে বেরোবে, বা ট্রেন যেভাবে প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে আমার তো মনে হচ্ছে আজকে রাধিকাপুরও পাবো না। আর এই সেই পাঁশকুড়া জংশন, জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখানেই কেটেছে। থাক, কিছু আর বলবো না সেসব। ওই যে চলে আসছে ট্রেন নাম্বার 180-30 শালিমার থেকে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস। করমণ্ডল এই ট্রেনটাকে ওভারটেক করে, কিন্তু আছে করমণ্ডল যেহেতু 2 ঘন্টা দেরিতে রিশিডিউল্ড হয়েছে, তার জন্য এই আজকে ফাঁকা ময়দানে পেয়ে বেরিয়ে যাচ্ছে। আর দেখতে দেখতেই আমাদের ট্রেন পার করছে মেছেদা স্টেশন। মেছেদা হচ্ছে এমন একটা স্টেশন যেটা দিয়ে বাঙালির দীপুদা মানে দীঘা, দার্জিলিং, পুরী যাওয়ার ট্রেন এখান দিয়ে পাস হয়। দার্জিলিং মানে এক্ষেত্রে এনজিপি, মানে এই একটা স্টেশন যেটাকে ভায়া করে এনজিপি যাওয়ার ট্রেন, পুরী যাওয়ার ট্রেন, আবার দীঘা যাওয়ার ট্রেনও যায়।
এই যে মেচেদা ইস্ট কেবিন, এখান থেকে দীঘা যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। চলে আসছে কান্ডারি এক্সপ্রেস উইথ WAP4 লোকোমোটিভ। বলেছি না আজকের জার্নিতে এমন এমন স্টেশন নামতে হবে যেখানে আগে হয়তো কোনোদিন নামার প্রয়োজন হয়নি। এটা হচ্ছে কোলাঘাট স্টেশন। এখানেও সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। কোলাঘাট থেকে কোনো দর্শক বন্ধু থেকে থাকলে অবশ্যই হাই। কোলাঘাট স্টেশন পার করার পর এই যে ব্রিজ দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে, এই ব্রিজটা কোন নদীর ওপরে এবার বলো? বিকেল 5:50 আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে সে আন্দুল স্টেশনে। রানী কমলাপতি থেকে খড়গপুর পর্যন্ত আসতে যত না ট্রেন লেট, খড়গপুর থেকে সাঁতরাগাছি জংশন আসতে তার থেকে বেশি লেট। একটার পর একটা কোনো না কোনো মেল এক্সপ্রেস পার করে যাচ্ছে আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। মানে এই যে মানুষগুলো নামবে, মানুষগুলো নেমেছে নিজের গন্তব্যে যাবে, কারো বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন আছে, আমার যেমন ট্রেন আছে এরপরে। মানে আমি যদি কামরূপ ধরার পরিকল্পনা করতাম আমি কামরূপ পেতামই না। অদ্ভুত লাগলো যে ট্রেনটা খড়গপুর পর্যন্ত এলো ঠিকঠাক, সেই ট্রেনটা খড়গপুরের পর থেকে এই পর্যন্ত মার খালো, অথচ সামনে কোনো ট্রাফিক নেই, সামনে কোনো ট্রেনও নাই। এই ট্রেনটা যদি একটু আগে ঢুকিয়ে দিতে পারতো সাঁতরাগাছিতে কী প্রবলেম হতো? এতগুলো প্যাসেঞ্জার তো ট্রেনের মধ্যে আছে। সময় বিকাল 6:30, 3 ঘন্টা বেশি সময় লেট করে সাঁতরাগাছি স্টেশন পৌঁছে তার যাত্রা শেষ করলো হামসফর এক্সপ্রেস। যদিও আমার যাত্রা এখন শেষ নয়, আমাকে এখান থেকে এখন ট্রান্সফার হতে হবে কলকাতা স্টেশন, এবং কলকাতা স্টেশন থেকে রাধিকাপুর ধরবো। আমি তোমার ভিডিও দেখে আমি হয়তো আমার পায়ে ব্যথা অনেক জায়গায় যেতে পারবো না, কিন্তু তোমার ভিডিও দেখিও আমি আছি তো সব জায়গায় ঘোরানোর জন্য তো আমি আছি। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। ঠিক খুব ভালো থাকবেন, দেখা হবে একদিন। সময় কারো না কারোর সাথে কখনো দেখা করিয়ে দেয়, আর সেই দেখাটা একটা অদ্ভুত ঘটনা সাক্ষী হয়ে থাকে। মানে প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু রকম হয়ে যায়। তো হচ্ছে আমার দর্শক বন্ধু, ওর বাড়ি হচ্ছে বালিতে, ওর নাম হচ্ছে রাহুল দেব চ্যাটার্জি। ওর সাথে আমার কথা হচ্ছিলো, আজকেই কথা হচ্ছিলো ফেসবুকে আস্তে যে ও বললো তোমার সাথে দেখা করবো। এখন ঠিক আছে, এবার ও সাঁতরাগাছিতে এসছে, ট্রেন লেট করেছে, এবার ও তারপর সাঁতরাগাছি থেকে ওর গাড়ির ড্রাইভার চালিয়ে আমাকে তাড়াতাড়ি করে কলকাতা স্টেশন পৌঁছে দিল। ওর জন্য আজকে সত্যি ট্রেনটা পেলাম না, মানে ওই জন্য বললাম যে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা ব্লগ কিছু না কিছু স্মৃতি সবসময় রেখেই যায়, কিছু না কিছু সম্পর্কে সবসময় জড়িয়ে দেয়। আজকে সময় কম, সম্পর্ক দীর্ঘ। এই যে আমার সৌরভ মামা, আর এই যে আমার মামি, সৌরভ মামার ওয়াইফ। আমার HDFCর ওই ক্রেডিট কার্ড এসেছিলো, ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড আজকে এসছে। তা বললো যে কৌশলদা তোমাকে যাওয়ার আগে দিয়ে যাবো। তো যাই হোক, ও ঢুকে ট্রেন ছাড়ার মুহূর্তে ওরাও এসছে। এটাই হচ্ছে ব্লগারের লাইফ, কোনো না কোনো সম্পর্কে সবসময় জড়িয়ে পড়তেই হয়। ট্রেন ছাড়তে আর 5 মিনিট বাকি, যেতে হবে কলকাতা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ইনি হচ্ছেন ধীতিমান বাবু। তো আমার একটা পার্সেল আসবে, একটা ফুড আসবে, তা দিয়ে গেছে। এবার আমি তো বুঝতে পারছি না, ওনাকে ফোন করলাম, বললাম আপনার ওখানটা রেখে দিন, আমি গিয়ে নিয়ে নিচ্ছি। তো রেখে দেওয়া তো ছিলই, উনি নিজে হাতে এটা আমাকে দিতে এসছেন প্ল্যাটফর্মে। সময় রাত 8:51, ছেড়ে দিল রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন। বাপরে, ট্রেন পেলাম, কাজগুলো হলো, শুধু জলের বোতলে জলটাই কম আছে, আশা করি ট্রেন থেকে জল পেয়ে যাবো। রাধিকাপুর এক্সপ্রেস জার্নি করতে করতে ছোটোখাটো দু একটা অভিজ্ঞতা শেয়ার না করে পারলাম না। এই জার্নিতে আমার কোচ হচ্ছে B1 আর সিট নাম্বার হচ্ছে 47 সাইড লোয়ার। এই ট্রেনে খাবার দাবার রয়েছে, খাবার দাবার মানে জল, চা, কফি এসব রয়েছে। এবার আমার কাছে 500 টাকার নোট, কিছুতেই আমি কিছু খেতে পারছি না। লাস্টে এমন চা খেতে ইচ্ছা করছে, চাওয়ালাকে বললাম একটা কাজ করুন, আপনি আমার ঘড়িটা নিয়ে নিন, ঘড়িটা নিয়ে চাটা দিন, পরে কোনো দিন ঘড়ি ছাড়িয়ে নিব। দিব আবার দেখলাম ওনার ওয়াইফের পেটিএম নাম্বার দিল, সেখানে পে করলাম।
এইটাতে রয়েছে হচ্ছে বিরিয়ানি। এটা হচ্ছে খিদিরপুরে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়া রেস্টুরেন্ট, সেখানকার বিরিয়ানি। বিরিয়ানিটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম। মানে খোলার আগে মনে পড়লো, এবার পল বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আর ওর মা ওকে আমি না থাকলে না তো বিরিয়ানি কিনে খাওয়ায়, আর না ওকে বাইরের খাবার খাওয়ায়। মানে আমি থাকলেই টুকটাক হয়তো কোনো দিন বিরিয়ানি খাওয়া হলো, বাড়িতে রান্না হলো, মাসে একদিন রেস্টুরেন্ট থেকে খেলাম, এরকম হয়। কিন্তু আমি না থাকলে ওর মা ওকে খাওয়াবেও না, রান্না করেও খাওয়াবে না, কিনেও খাওয়াবে না, যা পারে ওরা খেয়ে নেয়। আমি বললাম না, ছেলেটা বিরিয়ানি খাবে, আজ বাদ দিয়ে কাল আমি আবার চলে আসবো, তারপরে আবার 15 দিন বিরিয়ানি না খেয়ে থাকবে, ওই জন্য বিরিয়ানির প্যাকেট খুললামই না। মোটামুটি চা জল এই খেয়ে মোটামুটি আমার পেট ভরে গেল। রাত 11:30 গল্পের শেষ অধ্যায় লিখে ট্রেন আমাকে পৌঁছে দিল খাগড়াঘাট রোড স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। সেই সাথে শেষ হলো আমাদের 3 দিনের এই জার্নি, এই ব্লগ। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্বে, যে পর্বে আমরা জার্নি করব কলকাতা থেকে কুয়ালালামপুরের পথে, এবং সেই সাথে শুরু হবে আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল ট্রিপ। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আরও কিছু জানতে আমাকে ইমেল করতে পারেন এবং ইনস্টাগ্রামে সেই সাথে ফলো করতে পারেন। লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেই সঙ্গে সমস্ত খরচও।